মায়া কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুম ধরে আগালো। সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার জন্য। নিচে পরিবেশটা অনেকটা নীরব। ছাদে মেহমানদের ভিড় জমে আছে। সেখানে ছেলে মেয়েদের দল বেঁধে নাচ গান হচ্ছে। ছাদে মিউজিক নিচে আসছে, তবে ততটা না। মোটামুটি শান্ত, ঠিকঠাক। মায়া বিষণ্ণ মন। আরও খানিকটা আগাতেই কারো গোঙানির শব্দ কানে আসতে থেমে যায়। সতর্ক কান খাড়া করে এগিয়ে যায় শব্দের উৎস ধরে নিচে গেস্ট রুমের দিকে। প্রবল সন্দেহ নিয়ে কৌতূহলবশত হালকা হাতে গেস্ট রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল দুজন মানুষের ধস্তাধস্ত অবস্থায়। মায়া আতকে উঠল রুমের ভিতর পরিবেশটা দেখে। নেত্রকোনায় ভেসে ওঠে একজন অর্ধবয়স্ক মোটা তাজা নাড়ি ফুরিয়ে ওয়ালা লোকও মালাকে একসঙ্গে দেখে। লোকটি জোরপূর্বক মালার সাথে খারাপ কাজ করার চেষ্টা চালাচ্ছে ক্রমাগত। লোকটি মালার মুখ চেপে ধরে জোর জবস্তি করছে, যার ফলে মুখ চেপে ধরায় গোঙানির শব্দ হচ্ছে। মায়া আতকে উঠে তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকল। দ্রুতপদে এগিয়ে এসে উত্তেজিত ভঙ্গিতে পিছন থেকে লোকটির শার্টের কলার টেনে ধরে মালাকে ছাড়ানোর জন্য, যার দরুন লোকটি মালার সাথে বেশ একটা সুবিধা করতে না পেরে অর্ধবয়স্ক লোকটি মালার মুখ চেপে ধরে ঘুরে তাকালো মায়ার দিকে। প্রচণ্ড রেগে মায়াকে হাত দিয়ে ধাক্কা মারতে মায়া খেই হারিয়ে ছিটকে পড়ল টেবিলের কোনায়। ব্যথাবের কাচের চুড়ি ভেঙে হাতে ঢুকলো, তারপরও সাহস হারালো না। ব্যথা মনোযোগও হলো না। মালাকে বাঁচতে হবে, এতটা মাথায় রেখে প্রচণ্ড সাহসী হলো মায়া। দ্রুত পায়ে উঠে দাঁড়ালো টেবিলের কোণা থেকে কাচের ফেলার ভাসটি হাতে নিয়ে। দিক বিবেচনা না করে জোর হাতে আঘাত করল লোকটির মাথায়। লোকটির গলা ফাটিয়ে চিৎকার করে মাথা চেপে ফ্লোরে পড়ে যেতেই মায়া লোকটিকে ডেঙিয়ে বিছানার কাছে এসে মালাকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে। ভরসার আশ্রয়স্থল পেয়ে মালা মায়ার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠে বলে, আপা, আপামনি, এই যে লোকটা, এই লোকটা। ভয়ের কান্না মালা কথাগুলো বারবার গলা জড়িয়ে যাচ্ছিল। মায়া বিষয়টি বুঝতে পেরে মালার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ব্যস্ত গলায় বলল, মালা আপু, ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে, তোমার কিছু হবে না, চল আমার সাথে। মায়ার কথাগুলো শেষ করার আগে বয়স্ক লোকটি শক্ত হাতে মায়াকে টেনে আকস্মিকভাবে থাপ্পড় মারল মায়ার বাম গালে। মায়া পুনরায় ফ্লোরে ছিটকে পড়তে উত্তেজিত ভঙ্গিতে গেস্ট রুমে আরও একজন ছেলে ঢুকলো চিল্লাচিল্লির শব্দে। ছেলেটি খুব সম্ভবত বয়স্ক লোকটি বডিগার্ড হবে, পাহারাদার হিসাবে এতক্ষণ দরজার বাইরে ছিল, কিন্তু তার অন্যমনস্ক কারণে মায়া ঢুকে যায় গেস্ট রুমের ভিতর, যার জন্য এসব ঝামেলা হয়। মায়াকে আঘাত করতে দেখে মালা হতভম্ব হয়ে যায় ভয়ে চুপসে গিয়ে। থরথর করে কাঁপতে থাকে ভয়ে আড়ষ্ট হয়ে। এতক্ষণ একটি লোক ছিল বলে মায়ার জন্য সহজ ছিল মালাকে বাঁচানো, কিন্তু এবার দুজন লোক হলো। মালা বাঁচবে তো আজ, নাকি মালার সাথে সাথে মায়াও ক্ষতি করবে এই দুজন লোক মিলে? মালার ফুঁপিয়ে ওঠা কান্নার মধ্যে লোকটি রাগে থরথর করে কেঁপে উঠে হুঙ্কার ছাড়ে। মায়া আঘাতে লোকটি মাথার পিছন থেকে তাজা রক্ত দরদর করে পড়ছে ঘাড় বেয়ে, মেজাজ বিগড়ে যাওয়ার কারণে। মায়া চুলের মুঠি ধরে টেনে তুলে ফ্লোর থেকে ছেলেটির উদ্দেশ্যে যেতে বলে, তোদের বলছি দরজার বাইরে পাহারা দিতে, কই মরছিলি? হারামখোরের বাচ্চারা, এই মাইয়ার রুমের ভিতর ঢুকলো কিভাবে? ধর এই মাইয়ারে, আটকা যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে, তারপর এই মাইয়ারে দেখছি কি করা যায়। জি বস। ছেলেটি দ্রুতপদে এগিয়ে আসলো মায়ার দিকে। লোকটি তেজি হাতে অনেকটা ধাক্কা মেরে ছেলেটির হাতে তুলে দিল মায়াকে। পুনরায় ঝাঁপিয়ে পড়ল মালার উপরে। মালা চিৎকার করতেই আগে মুখ চেপে ধরল তার। ধস্তাধস্তি পর্যায়ে মায়াও চিৎকার করে লোকটিকে থামতে বলল, কিন্তু লোকটি শুনল না। তবে মায়াকে আটকে রাখা ছেলেটি এবার মায়ার দুহাত পিছনে একত্র করে মুচড়ে ধরে অন্যদিকে মুখ চেপে ধরল চিৎকার করে থেকে। মায়া গোঙড়ালো, ছটফট করলো ছোটার জন্য, কিন্তু নিজেকে ছাড়াতে ব্যর্থ হলো। মনের সাহস হারালো না বিন্দুমাত্র।
একটা সময় পিছনের ছেলেটি খানিকটা লালসা হয়ে উঠল। সুন্দর মেয়েকে কাছে পেয়ে তাকে একটু ছুঁয়ে দেখার অদম সুযোগটা লুপে নিতে চাইল। পিছন থেকে মায়া দুহাত এক হাতে মুচড়ে ধরে রেখে ঝুঁকে পড়ল মায়ার কাঁধের উপরে। মায়ার চুলের ওপর দিয়ে বডিগার্ডটির নিজের লালসার ঠোঁট মায়ার কাঁধে ছোঁয়ানোর আগে ধূপ করে মায়া ফ্লোরে বসে পড়ল কৌশল খাটিয়ে। আকস্মিক ঘটনার ছেলেটি খেত হারাতে মায়ার এক হাত ছুটে যায়। সেই সুযোগটা কাজে লাগালো মায়া। শক্ত হাতে ঠাস করে টেনে ধরল ছেলেটির পা। খেই হারিয়ে চিৎ হয়ে উল্টে পড়ল ফ্লোরের উপরে। ছেলেটি চিৎকার করতে মায়া আর একটি সাহসী কাজ করল। কিছুক্ষণ আগে অর্ধবয়স্ক লোকটি আঘাত করা মোটা শক্ত কাচের ফ্লাওয়ার ভাসটি ফ্লোর থেকে সাথে সাথে আঘাত বসালো বডিগার্ডটির দুর্বল জায়গায়। লুপ্ত স্থান যৌনাঙ্গ চেপে ধরে বডিগার্ডটি চিৎকার করতে মায়া কাচের টপটি নিয়ে উঠে দাঁড়ালো। ছেলেটি শোয়া থেকে উঠে বসতে বসতে আবারও হাত ঘুরিয়ে বাড়ি মারল ছেলেটির কপাল বরাবর। প্রচণ্ড চিৎকারে আবারও লুটিয়ে পড়ল ফ্লোরের ওপরে কপাল চেপে। গড়াগড়ি খেতেই মায়া পরপরই একই জায়গায় দক্ষ হাতে কড়া আঘাত বসালো বারবার। ছেলেটির গলা ফাটিয়ে চিৎকার করে গোংড়ালো। মায়াকে আটকাতে ধাক্কা দিতে চাইল কিন্তু পারল না। মায়া সুযোগ পেতে ততক্ষণে পিছিয়ে গিয়ে আবারও আঘাত করল একই জায়গায়। বডিগার্ডটি মাথাটা প্রায় তেতে গেছে মায়ার পরপর একই জায়গায় আঘাত করাতে। অজ্ঞান হয়ে যাবে হয়তো কয়েক সেকেন্ড ব্যবধানে। মায়াকে যেন আজ একটু নয় অনেকটাই সাহস দেখালো। রাগী রণচণ্ডী তেজস্বী নারী হলো। রক্তে ভয়ঙ্কর ফরিয়া মেয়েটি আজ রক্ত চড়াতে ব্যস্ত। রাগে শরীর কাঁপছে থর থর করে। সে একই রক্ত লাল ফ্লাওয়ার ভাসটি হাতে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। বাম হাতে লোকটি শার্টের কলার টেনে ধরে ডান হাতে শক্তি প্রয়োগ করে বাড়ি মারল মাথায়। আঘাত পাওয়ার জায়গায় পুনরায় আঘাত পেল লোকটি। মাথা ধরে চিৎকার করতে মায়া শক্ত হাতে লোকটি শার্টের কলার ধরে টেনে হেসড়ে মালার ওপর থেকে ফ্লোরে পড়ল। সময় না নিয়ে মায়া আরও একটা চমৎকার কাজ করল লোকটির সাথে বুদ্ধি খাটিয়ে। লোকটি কিছু বুঝে ওঠার আগে মায়া একের পর এক দক্ষ পায়ে হিল চালালো লোকটির গুপ্ত স্থানে ওপর। ছেলেকে দুর্বল স্থান বুঝে মেয়েদের রক্ষা করার পথ অবলম্বন করল মায়া। কাজেও দিল বেশ। লোকটি দুহাতে গুপ্তস্থান চেপে ধরে ফ্লোরে গড়াগড়ি করে চিৎকার করে শব্দের উৎস ধরে তৎক্ষণাৎ রূপে প্রবেশ করে জুই। রক্ত অবস্থায় দুজন পুরুষকে ফ্লোরে লুটিয়ে পড়তে দেখে আতঙ্কে সে উত্তেজিত ভঙ্গিতে মালার দিকে ছুটে আসতে থেমে যায় মালাকে বিধ্বস্ত অবস্থায় বিছানায় দেখে। জুইয়ের মস্তিষ্ক টনকে নড়ে মালা বিধ্বস্ত অবস্থায় দেখে। পরিস্থিতি বুঝতে বেশ বেগ পেতে হয়নি জুইয়ের। কিচেন থেকে সে সোজা ছাদে চলে গিয়েছিল। মায়াকে ছাদে কোথাও না পেয়ে পুনরায় নিচে চলে আসে মায়ার খোঁজে। কিন্তু নিচে আসতেই কারো গলা ফাটা চিৎকার শব্দ দৌড়ে আসে সে গেস্ট রুমে। আর সেই চোখে পড়ে রক্তাক্ত অবস্থায় অপরিচিত পুরুষদের। যে উত্তেজিত ভঙ্গিতে মায়ার দিকে তাকায়। মায়ার চেহারা রাগ রণচণ্ডী সাহসিকতা প্রকাশ করেছে। এই মায়ার কোনো সাধারণ বোকা বা দুর্বল নারী হতে পারে না। যার এতটাই রাগ সাহস থাকতে পারে সেই নারী আর যাই হোক না কেন অবশ্যই দুর্বল নারী হতে পারে না। চেহারা হিংস্রতা প্রকাশ করছে তার সাহসিকতার কথা। জুই হতভম্ব হলো। মায়া লোকটিকে ছেড়ে দ্রুত হাতে মালাকে পুনরায় বিছানা থেকে টেনে নিজের কাছে আনলো। পাশে থেকে ওড়না নিয়ে মালার গায়ে জড়িয়ে দিতে বুঝলো মালা দুর্বল শরীর থরথর করে কাঁপুনিটাকে। মায়া শক্ত করে মালাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করতে চাইল কিন্তু পুনরায় বিপত্তি ঘটে আরও দুজন বডিগার্ড হঠাৎ আগমনে। তাদের গায়েও একই পোশাক। তার মানে এই দুজন লোক ওদের লোক। মালা ভয়ে আতকে উঠে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। শব্দ করে কেঁদেও ফেলে। মায়া তেজস্বী চোখে তাকালো আগমনকৃত দুজন পুরুষের দিকে। দুর্বল হলো না, সাহস হারালো না, আর না ভয় পেল। কিন্তু তখনই শোনা গেল
ফ্লোরে পড়ে থাকা অর্ধবয়স্ক লোকটির চিৎকার করা কথাগুলো নিজের গুপ্তস্থান চেপে ধরে আগত দুজন বডিগার্ডের উদ্দেশ্যে চিৎকার করে বলছে, সুমন, মামুন, দ্রুত দরজা লাগা, মেয়ে দুটোকে দ্রুত আটকা, বিশেষ করে সবুজ শাড়ি পরা মেয়েটিকে ধর তোরা। আজকে এই মেয়েকে জানে মেরে তারপর বিদায় হব। আগে তাড়াতাড়ি দরজা লাগিয়ে আয়। লোকটির কথা অনুযায়ী ছেলে দুটো একটি দৌড়ে দরজা লাগাতে যায়, কিন্তু ততক্ষণে শোনা গেল মায়ের চতুর্কণ্ঠে জুয়ের উদ্দেশ্য বার্তা, জুই দূরত্ব আটকা ছেলেকে, দরজা লাগাতে দিস না, বিপদে পড়ব। জুই তাই করতে চাইল, কিন্তু ছেলেটি বাধা দিতে গিয়ে অপর ছেলেটির হাতে আটকা পড়ে গেল। অনায়াসে জোরাজুরি বাজালো দুজনের মধ্যে। মালা পরিস্থিতির চাপে পড়ে ভয়ে আরও ঝাপটে মায়ের পেট। মায়া ভয় পেল না, সাহসী থাকলো, কিন্তু তৎক্ষণাৎ অধৈর্য হাত কাচের ভাঁজটি ছুঁড়ে মারল দরজা লাগাতে যা বডিগার্ডটির উপরে। পিঠের ওপর শক্ত কিছু আঘাত পাওয়ায় তৎক্ষণাৎ লুটে পড়ল ছেলেটি ফ্লোরে। এতে করে জুইকে চেপে ধরে রাখা ছেলেটি আরও ক্ষিপ্ত হলো মায়ের এমন সাহসিকতা দেখে। জুইকে ছেড়ে তৎক্ষণাৎ তেড়ে আসলো মায়াকে মারতে। মায়া দ্রুত মালাকে টেনে নিজের কাছ থেকে সরাতে সরাতে ব্যস্ত কণ্ঠে বলল, মালা আপু, কান্নার জন্য পরে সময় পাবে, প্লিজ এখন একটু সাহসী হও। আমাদের তোমার সাহায্য প্রয়োজন, নয়তো আমার কেউ এই মুহূর্তে বেঁচে ফিরতে পারবে না। প্লিজ আপু, মনোবল শক্ত করে আমাদের সঙ্গ দাও, সাহায্য করো, আমাদের দ্রুত উঠো। মায়ের ব্যস্ত কথার মধ্যে দিয়ে ছেলেটি তৎক্ষণাৎ মায়াকে ধরে ফেলে মালাকে সহ মায়াকে টেনে হিঁচড়ে বিছানার পাশ থেকে ফ্লোরে ফেলে। মালা নিজেও বলল মায়ার সাথে, কিন্তু ভয় ডরে মায়া কোমর ছাড়ছে না, যার জন্য মায়া চাইলেও উঠে কিছু করতে পারছে না। মালার ভয় পেয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরার কারণে মায়া অনেকটা অসহায় হলো। ছেলেটিও সেই সুযোগ লুফে নিয়ে মায়াকে আঘাত করতে চাইল। পাশ থেকে সোফার ছোট টি টেবিল তুলে মায়ার মাথায় আঘাত বসাতে চাইল, কিন্তু তার আগে আঘাতের শিকার হলো জুইয়ের হাতে। জুই জোর হাতে পিছন থেকে আকস্মিক ধাক্কা মারল ছেলেটি, যার দারুণ টেবিল সহ উল্টে পড়ে ফ্লোরে ছেলেটি। ততক্ষণে মায়া মালাকে নিয়ে দাঁড়িয়ে যায়। জুই পুনরায় উল্টে পড়া ছেলেটি আঘাত করতে চাইল, কিন্তু তার আগে বাধা দেয় দরজার সামনে পড়ে থাকা দ্বিতীয় ছেলেটি। জুইয়ে আটকে ধরতে মায়া চিৎকার করে বলে, জুই জোরাজুরি করিস না, কৌশল অবলম্বন কর, দুর্বল জায়গায় খোঁজ দ্রুত। জুই মায়ার কথা অর্থ বুঝল। এই মুহূর্তে জোরাজুরি করার মানে নিজের শক্তি অপচয় করা। একটা ছেলের সাথে শক্তিতে কখনো একটা মেয়ে পেরে উঠবে না, সেটা জানা সবাই। সেখানে যদি ছেলেগুলো বলিষ্ঠবান দেহের বডিগার্ড হয়, তাহলে তো পারার প্রশ্নই ওঠে না। সেই পন্থা এমন পরিস্থিতিতে অবশ্যই একটা নারীকে শান্ত হয়ে যাওয়াটা উত্তম কাজ, কারণ তুমি জোর করলেও সেও জোর খাটাবে। তার চেয়ে বরং সাময়িক সময়ের জন্য তুমি শান্ত হয়ে অপর মানুষকে সুযোগ করে দাও, সে তোমাকে শান্ত হয়ে যেতে দেখে সেও শান্ত হয়ে যাবে। ভাবে তুমি দুর্বল হয়ে পড়েছ, আর এই ভাবনাটাকে তোমার বুদ্ধি অস্ত্র বানিয়ে আক্রমণ করো তার দুর্বল জায়গা ধরে, হয় চোখে নয়তো গোপন অঙ্গে। তাহলে সাময়িক সময়ের জন্য সামনের মানুষটিও ক্ষয় হারিয়ে তোমাকে ছেড়ে দিবে, আরও এতে করে তুমি পরবর্তী পদক্ষেপ নিতে সক্ষম হবে। বারবার একই জায়গায় আঘাত করে, বিশেষ করে দুর্বল স্থান বুঝে গোপন অঙ্গে। জুই বুঝল মায়ের ইঙ্গিত বহন কথা। জোরাজুরি আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ রাখলো, শান্ত হলো। ছেলেটি জুইয়ের দুহাত চেপে ধরতে জুই পায়ে হিল বসালো ছেলেটির পায়ে। আত্মনাতে চিৎকার করে জুইকে ছেড়ে নিজের পা ধরতে জুই আরও একটি দক্ষ কাজ করলো। দু হাতে নখ ডাবিয়ে খামছে ধরল ছেলেটির দু চোখ। গলা ফাটিয়ে চিৎকার করলো ছেলেটি। অন্য হাতে জুইকে ধাক্কা মারল ফ্লোরে। জুই উল্টো পড়ল ফ্লোরে। যেহেতু হাতে কোনো অস্ত্র বা লাঠি নেই আঘাত করার জন্য, সেহেতু খালি হাতে বলিষ্ঠ বডিগার্ডদের সাথে লড়াই করাটাও বোকামি। দু চোখ চেপে ধরে ছেলেটি চিৎকার করতে চেতে ওঠে অন্য বডিগার্ডটি। ফ্লোর থেকে উঠে তেড়ে ফুড়ে আসে মায়ার দিকে। যত নষ্টমূল এই পুচকি মেয়েটি।
চারটা পুরুষ মানুষকে রক্তাক্ত করাটা সাধারণ কথা না। আজ এই পুচকি মেয়ে তেজ ভাঙবে। শরীর থেকে মাথাটা আলাদা না করলে তার পুরুষ জাতি কলঙ্ক হবে। প্রথম ছেলেটি হিংস্রত রূপ ধারণ করল মায়ার জন্য। সাহসী মায়াকে প্রাণে মারার জন্য তেড়ে আসলো। পাশ থেকে অর্ধবয়স্ক লোকটি গোপন স্থান দুহাতে চেপে ধরে কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ালো। দুদিক থেকে মায়াজনের বিপদ বাড়ল। তারপরে মায়ার সাহস হারালো না। নিজেকে দুর্বল মনে করার মানে তিনটা জীবন নিয়ে বিপদের সম্মুখীন হওয়া। মায়া যেমন তেমন, যার সাথে এখন মালা আর জুই দুজনই আছে, তাদের হেফাজতে জন্ম হলো মনোবল শক্ত রাখা উচিত। মায়ার চেহারা নিদারুণ কঠিনতম বাঘিনীর ন্যায় রাগ ফুটে আছে। টানা হেসটা মায়ের শরীরে এখনো দরদর ঘাম ঝরছে। কপালে দু কানিশ বেয়ে ঘাম ঝরে গলা থেকে ব্লাউজের সাথে মিশে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ার গায়ে সবুজ ব্লাউজটা ঘামে ভিজে কালো হয়ে আছে। দু চোখে ঝলঝল করছে তেজি রাগে। ভয়বিহীন স্থির হয়ে যাওয়া দাঁড়িয়ে থাকলো সে। নিজের হাতে মুষ্টিতে শাড়ির এক্সট্রা পিনটা চেপে রাখলো। অন্য হাতে বাঁধনে মালার হারটা চেপে ধরে। একটা সুযোগ, সোজা সেই পিন ফোটাবে ছেলেটির চোখে। তেড়ে আসা ক্ষিপ্ত বডিগার্ডটি দক্ষ হাতে চালাতে চাইল মায়ার গলায়, কিন্তু তার আগে অন্য কারো দাবাং হাতে থাবার শিকার হয় সে। পিছন থেকে ছেলেটি ঘাড় চেপে ধরে টেনে রুমে ড্রেসিং টেবিলের আয়না মাথায় ঢুকিয়ে দেয় তৎক্ষণাৎ। ঘটনা আকস্মিকতায় বডিগার্ডটি মুখে মস্তকে বিতল অসংখ্য সূক্ষ্ম কাজ ভাঙা। চিৎকার করে কাতরাতে কাতরাতে ছেলেটি তৎক্ষণাৎ লুটিয়ে পড়ল ফ্লোরে। বডিগার্ডটি সারা মুখে মাথায় অজরে রক্তস্রোত দেখা গেল। উপস্থিত সবাই আঁতকে উঠল। মায়া খানিকটা ভগড়ে গেল আকস্মিকতায়, কিন্তু তেজি চোখে হৃদকে দেখে শান্ত হয়ে গেল। হৃদ এবার হিংস্রত দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুইয়ের পাশে বডিগার্ডটির দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে বডিগার্ডটির অবস্থা করুণ হলো। কাছের টি টেবিলে বাড়ি খেয়ে রক্ত আর গলা ফাটা চিৎকারে ধনী রুমে জোরে বিরাজমান হলো তীব্র উত্তেজিত পরিবেশটা। আরও উত্তেজিত হলো হৃদের আগমনে। হৃদ এগিয়ে আসলো মায়ার দিকে। মায়ার বাহু টেনে নিজের বুকে মেশালো। হিংস্রত লাল চোখ তুলে মায়ার গাল ধরে এদিক সেদিক ঘুরালো। আর কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটা দেখার জন্য। মায়ার নরম মসৃণ গায়ে পুরুষালিত হাতে 5 আঙ্গুলে গাল লালচে ছাপটা হৃদের চোখে পড়ল স্পষ্ট। বিগড়ানো মেজাজটা আরও বিগড়ে গিয়ে এক হাতে অর্ধবয়স্ক লোকটিকে গলা চেপে ধরে দেয়ালে মেশালো তৎক্ষণাৎ। অন্য হাতে মায়াকে নিজের বুকে ধরে রেখে হিংস্র গলায় আওড়ালো ভয়ঙ্কর বাণী। দাঁতে দাঁত মিশে বলল, হারামির বাচ্চা, 10 মিনিটের জন্য বউটাকে ছেড়ে যেতে পারলাম না। আঘাত করে ফেললি। ঘর আমার, বাড়ি আমার, বউ আমার। তুই আঘাত করলি কোন সাহসে? তোর কলিজা কত বড় হয়েছে আজকে মেপে দেখব আমি। হৃদের রাগী হিংস্র চেহারা আটকে উঠল অর্ধবয়স্ক লোকটি। মায়া যে হৃদের বউ সেটা যদি খুনাক্ষরে টের পেত সে, তাহলে আঘাত করা তো দূরে, চোখ তুলে তাকানোর সাহসও করত না। তাছাড়া মেয়েটু কম না। চারটা পুরুষ মানুষের সাথে লড়াই করা সাধারণ নারীর কাজ নয়। সে তো একটু মজা নিতে চেয়েছিল খান বাড়ির কাজের মেয়ের সাথে। সেজন্য তো কাজে অজুহাতে মেয়েটি রুমে ডেকে এনেছিল। সফল হয়ে যেত মাঝখান থেকে যদি এ পিচ্চি মেয়েটি বাধা না দিত। কিন্তু সব কথা এক কথা, মার খেল সে। এখন প্রাণটাও তাকে হারাতে হবে। হৃদ খানের বইয়ের গায়ে হাত দেওয়া দায়। সে কি জানতো নাকি হৃদ খানের মতো গ্যাংস্টার বউ থাকতে পারে? তাও এত ছোট মেয়ে। অসম্ভব না। হৃদের হাত থেকে লোকটি নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে রকম বলে উঠল, মিস্টার খান, বিশ্বাস করুন আমি এই মেয়েকে ছুঁয়েও দেখিনি। উল্টো এই মেয়ে আমাদের সবাইকে মেরেছে, আঘাত করেছে। প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করুন। লোকটির কথা শেষ হতে না হতেই মায়ার ডুকরে কেঁদে উঠল হৃদের বক্ষস্থলে মুখ গুজে। সাহসী মায়া যেন হুট করে আদুরি হয়ে গেল হৃদের আঁচল তলে এসে। হৃদের ভালোবাসা পেয়ে দুহাতে হৃদের পেট জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, এই লোকটা ভীষণ খারাপ। মালা আপুকে বাজেভাবে
ছুতে চেয়েছে বারবার। আমি বাধা দিতে চেয়েছি বলে আমাকে থাপ্পড় মেরেছে। ওনার বডিগার্ড আমাকে আটকে রাখতে চেয়েছিল। আপনি এই লোকটাকে ছাড়বেন না, ওনার শাস্তি প্রয়োজন। মায়ের কথা শেষ হতে না হতে হুঙ্কার ছাড়ল হৃদ আসিফের উদ্দেশ্যে। আসিফ হৃদের পিছন পিছন এই গেস্ট রুমে প্রবেশ করছিল। মূলত হৃদ আসিফের সাথে বাড়ির সিকিউরিটি নিয়ে কথা বলা বাড়ির ভিতরে প্রবেশ করছিল বাইরে থেকে। তখনই কানে যায় গেস্ট রুম থেকে কারো চিৎকার। উত্তেজিত হয়ে দ্রুতপদে এগিয়ে আসতে চোখে পড়ে মায়াকে বডিগার্ড ছেলেটি আঘাত করতে আসা দৃশ্যপট। ব্যাস, মেজাজ তখনই বিগড়ায় হৃদের। তার বউ, তার সম্পদ, যেখানে কারো দৃষ্টিও পছন্দ না, সেখানে বউকে আঘাত করার মানে ধ্বংসত্ব। হৃদের হুঙ্কার আসিফ এগিয়ে আসার সাথে সাথে গেস্ট রুমে আরও একজন প্রবেশ ঘটে। খানিকটা অস্থির উত্তেজিত ভঙ্গিতে গেস্ট রুমের দরজা ধরে ভিতরে প্রবেশ করতে আয়নার চোখে পলে উপস্থিত সবাই রক্তাক্ত নাজেহাল অবস্থাটা। আয়না হতভম্ব হয়ে বর্তমান পরিস্থিতি আপাতত তার বোধগম্য হচ্ছে না। এতক্ষণ যাবৎ এখানে কি হয়েছে সবটা তার অজানা। আয়ান হৃদকে কারো গলা চেপে দাঁড়িয়ে থাকতে দেখে সে চারপাশে চোখ বুলে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তখনই চোখে যায় বিছানায় এক কোণে জুঁইকে দাঁড়িয়ে থাকা অবস্থা। আয়ান কপাল কুঁচকে জুঁইয়ের দিকে তাকাতে দেখল হাতে লাল কাচের চুড়ি ভেঙে রক্ত ঝরছে সেখান থেকে। আয়ান দূরত্ব পদে এগিয়ে এসে জুঁইকে হাতটা নিজের হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, জুঁই, কি হয়েছে এখানে? আপনি হাত কাটলেন কিভাবে? আয়ানের ব্যস্ত কণ্ঠে চমকায় জুঁই। চোখ তুলে আয়নের দিকে তাকাতে রুমে আরও কয়েক জোড়া দৃষ্টি পড়ে আয়নের দিকে। আয়ন কপাল কুঁচকে সবার দৃষ্টি ভিড়ে। তখনই শোনা গেল হৃদের পুনরায় চিৎকার করা উগ্রবাদী কণ্ঠস্বর আসিফের উদ্দেশ্যে। আসিফ থেমে যাওয়া পদগুলো দ্রুত চালিয়ে এসে বলে, জি ভাই, এই হারামির বাচ্চারে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করবি। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবি যতক্ষণ না এর হাড় থেকে মাংস আলাদা হচ্ছে। কিন্তু ভাই, এই হারুন সাহেব তো আমাদের লোক হয়, ওনাকে। হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় আসিফের দিকে। হৃদের হিংস্রত্ব লাল চোখে দাবিতে দমে যায় আসিফ। কথা না বাড়িয়ে কোনো রকম সম্মতি দিয়ে বলে, জি ভাই, হয়ে যাবে। অবস্থাটা হৃদের রুমেই। হৃদ তপ্ত মেজাজে মায়ের হাতে ব্যান্ডেজ করছে। মায়াকে টি টেবিলের ওপর বসে হৃদ বসল সোফায়। দুজনে মুখোমুখি বসা। হৃদ মনোযোগে মায়ার দুহাতে কাটা স্থানগুলো বিগত একটা সপ্তাহ ধরে লাগাতার বউটা তার আঘাতের শিকার হচ্ছে। দুবারের হামলায় হাতে পায়ে কপালে আঘাত পেল। দুদিন আগে সেই রাগের বশে আহত করল। আজ আবার অন্যকে বাঁচাতে গিয়ে দুহাতে পুনরায় চুরি ভেঙে কেটে বসল। ছোট্ট একটা দেহে এতটা আঘাত যেন হৃদের বুকে চিনচিন করছে গুমোট ব্যথায়। বউকে এত আদরে আলগে রেখেও বারবার আঘাত পাচ্ছে বলে হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হচ্ছে। কপালে দৃশ্যমান রাগের ভাঁজগুলো আরও ধীর হলো। মেজাজ দেখে মায়ের হাতে সব কয়টা চুড়ি খুলে ফেলতে বলল, পালের চুড়ি আর পরবা না, আগে হাত ভালো হোক, তারপরে সব চুড়ি টুড়ি পরবা, দেখি খুলো। মায়ের হাতে সব কয়টা কাচের চুড়ি খুলে ফেলতে চাইল হৃদ। মালা দিল খুলতে, কিন্তু বিপত্তি ঘটে যখন হৃদ তারই পরিয়ে দেওয়া মায়ের হাতে সাদা ডায়মন্ডের চুড়ি জোড়া টেনে ধরল খুলে ফেলার জন্য। মায়া আঁতকে উঠল। এতক্ষণ গুমট কান্নায় চুপ করে বসে থাকলো, এবার চুপ থাকলো না। প্রচণ্ড অস্থির ভঙ্গিতে নিজের হাত টানল হৃদের থেকে। হৃদকে বাধা দিয়ে বলল, একদম আমার চুড়িতে হাত দিবে না। এইগুলো আমার চুড়ি, আমি পরে থাকবো। আপনি ছাড়ুন আমার হাত। হাত ভালো হোক, তারপর পড়িও, এখন খোলো। একদম না, ছাড়ুন আমার হাত। মায়া জোর করতেই হৃদের বিরক্ত চোখ তুলে তাকালো মায়ার দিকে। সাথে সাথে চোখে ভাজলো মায়ার বাম গালে থাপ্পড়ের লাল লালচে দাগগুলো। অশান্ত হৃদ রাগে পুনরায় কটমটো করল। মায়ার গাল চেপে নিজের কাছে টানল তৎক্ষণাৎ। আকস্মিক ঘটনা। মায়া ঝুঁকে পড়ল হৃদের দিকে। নিজের শরীরে ভারসাম্য বজায় রাখতে হৃদের উরুতে দুহাত ছেঁকিয়ে ভর দিল। মুখোমুখি হলো হৃদের মুখ বরাবর। হৃদ মায়ার গাল নাড়িয়ে ব্যথা দেখতে চাইল। ও
কিন্তু মায়া বেগতিক, শরীরে কম্পনে হৃদ বিরক্তি কপাল কুঁচকায়। তেরা কণ্ঠে বলে, আমি কিছু করছি তোমাকে? এত কাঁদছ কেন? কাঁপাকাঁপি বন্ধ করো, নয়তো ভয়ঙ্কর কিছু করে ফেলবো তোমার সাথে। এমনিতে মেজাজ চড়ে আছে, কোনো দিক রাগ কোন দিকে গিয়ে গড়াবে নিজেও জানি না। চুপচাপ থাকো, আমাকে দেখতে দাও। মায়ের কম্পন কমল না হৃদের হুমকির বার্তায়। কমবে কিভাবে? এত কাছ থেকে কি কেউ কাউকে দেখে নাকি? মায়ের মুখে হৃদের তপ্ত গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে বারবার, যেটা মায়ের নিজে নিঃশ্বাসের সাথে গ্রহণ করছে বলেই তার পিঠে শিরাধারায় বয়ে যাচ্ছে শীতল রক্তের স্রোত। হৃদের দু উরুতে ভর দেওয়া মায়ের হাত দুটো থরথর করে কেঁপে উঠছে বারবার, যার দারুণ হৃদের উরুর মাংসপেশিও মৃদু নড়ছে। মায়ের কাণ্ডরী চোখ বন্ধ করে গুমোট শ্বাস ফেলে মায়ের গাল টেনে নিজের কপালে কপাল ঠেকালো। দুহাতে আঁচলে মায়ের দুগালে আঁকড়ে ধরে মানসিক শান্তির জন্য চোখ বন্ধ করে রাখলো, কিন্তু মায়ার জন্য স্থির থাকতে পারল না। মায়া ছটফট করে হঠাৎই হৃদকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। হৃদ থেকে পালানোর জন্য বন্ধ রুমের দরজার দিকে দৌড় লাগালো। দ্রুত হাতে লকের পাসওয়ার্ড টাইপ করতে গিয়ে ধরা পড়ল হৃদের কাছে। হৃদ পিছন থেকে মায়ার কোমর জড়িয়ে ধরে শূন্য তুলতেই মায়া ভয়াত্মক চিৎকার করে উঠে ছটফট করল হৃদের হাত থেকে নিজের শরীর ছোঁয়ানো। কিন্তু হৃদ ছাড়ল না মায়াকে, বরং আরও চেপে ধরে রুমের লাইট নেভালো এক হাতে। বাইরে কড়া লাইটিংয়ের আলো আলোকিত রুমের ভিতরটা। কোনো কিছু দেখতে বেগ পেতে হচ্ছে না, সব কিছুই মৃদু আলোয় স্পষ্ট। ধস্তাধস্তির মধ্যে এক পর্যায়ে রিক এক অপ্রত্যাশিত কাজ করে বসল মায়ার সাথে। ঘটনার আকস্মিকতা হয় মায়া কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, ছটফট বন্ধ করে স্থির হয়ে যায়। আজ নিয়ে দ্বিতীয়বার সে হৃদের এমন গভীর স্পর্শ শিকার হচ্ছে। মায়া কিছু ভাবতে পারল না আর। তার আগে অনুভব করল হৃদের বলিষ্ঠ হাড় দুটো তার কোমর জড়িয়ে ধরে উপরে তুলে। মায়া খেই হারিয়ে হৃদের পেটে সাইডে টি শার্ট ভাঁজ আঁকড়ে ধরল দুহাত শক্ত করে। নিজের শরীরে তাল সামলাতে দুপা উঁচু করে বুড়ো আঙ্গুলে ভর দিল। হৃদ একটু বেশি লম্বা হয়, অনেকটা ঝুঁকে পড়ে মায়ার উপরে। মন্ত হলো মায়ার ঠোঁট ভাঁজে ভাঁজে। মায়া কম্পিত শরীর ছেড়ে কাঁপতে কাঁপতে হৃদ আঁকড়ে ধরে মায়ার ছোট দেহ আবদ্ধ হয়ে নিজের শরীরের সাথে। গুটি কয়েক মিনিট পার হতে হৃদ ছেড়ে দিল মায়ার উষ্ঠদয়। হৃদ ছাড়তে মায়া পা ধূপ করে ফ্লোরে লাগলো। প্রচণ্ড হাঁপাতে হাঁপাতে মায়া কপাল ঠেকালো হৃদের প্রশস্ত বুকে। ভয়ঙ্কর নীরবতা চেয়ে গেল চারপাশে। দুজনের ঘন ঘন নিঃশ্বাস ছাড়া কিছুই শোনা যাচ্ছে না রুমময় জুড়ে। হৃদ এক হাতে মায়ার কোমরে রেখে অন্য হাতে তুলল মায়ার মাথায়। মায়া অস্থিরতা, মায়ার লজ্জা বুঝতে পেরে হৃদ মৃদু হাসল। আদুরে হাত মাথায় মাথায় বুলিয়ে দিতে দিতে একটু করে বলল, আমিই তো। লজ্জা পাচ্ছ কেন? মায়ার নামলো না। লজ্জাও আরও সিটিয়ে গেল হৃদের সাথে। জোর হাতে শক্ত করে চেপে ধরল হৃদের টি শার্টের দুপাশ। হৃদ মায়ের নীরব ব্যাকুলতা, লজ্জাটা বুঝল। মায়ের ঘন ঘন নিঃশ্বাসে আরও মোহিত হলো হৃদ। মায়াকে নিয়ে বিছানার পাশে বসলো। জোরপূর্বক মায়াকে হৃদের কোলে বসিয়ে পেট জড়িয়ে ধরে হৃদ। মায়া লজ্জায় নেতিয়ে পড়ে রইল হৃদের বুকে মাথা রেখে, নড়াচড়া করল না। তখনই মায়ার কানে ভাজল হৃদের নিঃশক্ত কণ্ঠস্বর। সেই দিনকার মতোই, যেই দিন হৃদ প্রথম মায়াকে আজকের মতো গভীরভাবে ছুঁয়েছিল। হৃদ বলল, আমার বইয়ের এত সাহস? আমার কিন্তু ভালো লেগেছে। মায়া উত্তর করল না, চুপ থাকলো। হৃদ পুনরায় বলল, শাড়ি পরেছ? তাহলে আমার কাছে আসছিলে না কেন? আমি অপেক্ষায় ছিলাম তোমার। মায়া উত্তর করল না। হৃদ পুনরায় বলল, এখনও রাগ করে আছো? ভুলে যাওয়া বিষয়টিগুলো পর পর মাথা আসলো মায়ার। দুজনের মধ্যকার মান অভিমানের বিষয়টি মনে পড়ল তৎক্ষণাৎ। মায়ার ভীষণ অভিমান হলো। নিজের লজ্জা ভুলে হৃদকে নিজের থেকে দূরে সরাতে চাইল। রাগ করতে অধিকারের প্রয়োজন হয়। আমার আপনার ওপর কোনো অধিকার নেই। আমার রাগ করার বারণ, অধিকার খাটানো বারণ। আপনি আমার না, আপনি মেহু আপুর। আমার অধিকার থাকলে আপনি এতক্ষণে আমার হয়ে যেতেন। আমি তো এখনও নিজের অধিকার পাইনি স্ত্রী হয়ে।
তাহলে আপনার উপর কি খাটাবো? ছাড়ুন আমাকে, আমি ছাদে যাব। মায়া ছটফট করলো তীব্র থেকে তীব্র, কিন্তু হৃদ ছাড়ল না। মায়ার অধিকার শব্দটা বলার পর থেকে এই অন্য হৃদ আবিষ্কার করলো মায়া, অচেনা এক ভিন্ন হৃদ, যার আচরণ বা ছোঁয়া মায়া অবস্তু না, যার নিঃশ্বাসও যেন মাধব মেশানো। মায়ার গগন কাঁপিয়ে ও কেঁপে উঠে হৃদের বেহাল স্পর্শে। মায়া অনুভব করলো তার ব্লাউজের ফিতা টান পড়েছে। স্তব্ধ ভয়ের তোকমায় আটকে উঠে কিছু বলার আগেই তার জায়গা হলো বিছানা হৃদের বলিষ্ঠ দেহের নিচে। মায়া অবুঝ কথা তলে যেন হৃদ খেই হারিয়ে ফেলল মুহূর্ত দিক। সময় বিবেচনা না করে মায়ার মধ্যে ডুবে গিয়ে মোহিত হয়ে গেল। মাথায় তার আপাতত মায়ার উষ্ণ ছোঁয়া ছাড়া আর কিচ্ছু নেই। গরম হাতে মায়াতে মত্ত হয়ে গভীরভাবে মায়া গোংড়ালো, ছটফট করলো। বন্ধ লাইটের মতো হৃদের মস্তিষ্ক বাতি যেন নিভে আছে এই মুহূর্তে। দীর্ঘ 20 মিনিট পার হতেই যেন হৃদের মস্তিষ্ক লাইট জ্বলে উঠল ফোনের বিদঘুটে কর্কশ শব্দে মাধ্যমে। ততক্ষণে অনেকটাই দেরি হলো দুজনের মধ্যে। বেশি কিছু না হলেও অনেক কিছু ঘটল দুজনের। হৃদ লাল লাল চোখ জোড়া তুলে পাশের ফোনটি দিকে তাকাতে হঠাৎ সে চমকে উঠল নিজে মায়ার দিকে তাকিয়ে। প্রচণ্ড উত্তেজিত ভঙ্গিতে অস্পষ্ট স্বরে তৎক্ষণাৎ আওড়ালো, শিট শিট শিট। মায়াকে ছেড়ে দ্রুততার সঙ্গে উঠে অস্থিরতা খালি গায়ে দৌড়ালো ওয়াশরুমের দিকে। এতটা কমন সেন্স কন্ট্রোলনেস সে কিভাবে হতে পারে শিট? হৃদ দৌড়াতে মায়া উঠে বসে, শূন্য চোখে হৃদের দৌড়ে যাওয়া দিকে তাকিয়ে দ্রুত ফ্লোর থেকে হৃদের টি শার্ট তুলে নিজে পরে নিল। অগোছালো শাড়ির আঁচল বিছানা থেকে টেনে এলোমেলো নিজের গায়ে জড়ালো চাদরের মতো। দ্রুত পদে সেও দৌড়ালো বাইরে যাওয়ার জন্য। কাঁপা কাঁপা হাতে দরজায় লক টাইপ করে বাইরে দৌড়াতে চাইল, কিন্তু তার আগে ধাক্কা খেল মেহুর সাথে। হয়তো হৃদের রুমে আসতে চাইছিল মেহু, কিন্তু মায়াকে হৃদের রুম থেকে এলোমেলো শাড়ি আর সাজে দৌড়ে বের হতে দেখে কপাল কুঁচকে মেহু। সে কিছু মায়াকে বলবে তার আগে মায়ার দৌড়ে পালায় নিজের রুমের দিকে। মায়ার গায়ে হৃদের টি শার্ট দেখে কিছুটা আন্দাজ করতে পারে দুজনের মধ্যে কি হতে পারে। রাগী মেহু ফুসফুস করে চেতে ওঠে। দ্রুত সব কিছু না করলেও এবার লিমিট ক্রস করে ফেলবে দুজনেই।